স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করি। আজ কথা বলবো সামাজিক ভীতি বা যে কোনো ধরনের ভয় নিয়ে। তবে শুধু আমরাই না, বলবেন কিন্তু আপনারাও। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক মেঘলা সরকার। মেঘলা সরকার, স্বাগত আপনাকে। প্রথমে যদি বলি যে এই সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতিটা কেন হয় এবং কাদের মূলত হয়, এটা আগে আপনার কাছে জানতে চাই। প্রথমত এটা হলো মানে যে কোনো মানুষের মধ্যে হতে পারে। সাধারণ এটা যদি বলা হয় যে কারণটা এক ধরনের মাল্টিফ্যাক্টরাল, স্পেসিফিক কোনো মানে কারণ নেই। মাল্টিফ্যাক্টরাল বলতে আমরা বোঝাচ্ছি যে এটা জেনেটিক কম্পোনেন্ট থাকে, তার সাইকোলজিক্যাল মেকআপটা কীরকম সেটা থাকে, এবং হলো যে সোশ্যাল ফ্যাক্টরগুলো থাকে। তবে যে জিনিসটা খুব গুরুত্ব দেওয়া যায় যে কেউ যদি হয়তো বা জেনেটিক কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ হলো যে একটু হয়তো বা সে অন্যদের তুলনায় ভীতু, কিন্তু তার যদি আবার মানে বড় হয়ে বেড়ে ওঠার সময়টা যদি আবার খুব ওভার প্রোটেক্টিভ থাকে এবং কারোর সাথে যদি না মিশতে দেওয়া হয় বা অনেক বেশি আগলে আগলে রাখা হয়, সবসময় ক্রিটিসিজম করা হয়, তখন কিন্তু হলো যে এই যে ভীতি বা মনের মধ্যে এক ধরনের মানে শঙ্কা বা সব ব্যাপারেই হলো কোনো ব্যাপারে ভয় পাওয়া, দ্বিধা করা, সেই জায়গাগুলো কিন্তু অনেক সময় বেশি থাকে। অর্থাৎ এদের মধ্যে যে জিনিসটা থাকে এক ধরনের ডিপ সেন্স অফ হলো হীনমন্যতা বোধ বা লো সেলফ এস্টিম থাকে, এবং সবসময় মনে করে যে আমাকে বোধহয় অন্যরা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করছে এবং বোধহয় আমাকে ঠিক মতন করে আসলে ভালো লাগছে না, বা সবসময় নেগেটিভ জায়গাটা তার চোখে হয়। যার জন্য হয় যখনই কোনো মানুষের সাথে ইন্টারাক্ট করতে যায় তখনই হলো এক ধরনের মানে সাংঘাতিক ইনহিবিশন ফিল করে, ভয় পায়, নার্ভাস হয়ে যায়। যার জন্য যেটা পরবর্তীতে দেখা যায় যে সে এই যে সামাজিক ইন্টারাকশন, মানুষের সাথে মেলামেশা, এখান থেকে সে কিন্তু এক ধরনের অ্যাভারনেস তৈরি হয়। আর মূলত সামাজিক ভীতিটা কি, মানে আমরা কোনটাকে সামাজিক ভীতি হিসেবে ধরবো? অনেককে তো আমরা বলি যে লাজুক, একটু লাজুক বা একটু আনস্মার্ট, কিন্তু কোনটা আসলে সামাজিক ভীতি? এটা হলো যদি এক্সেসিভ বা কেউ হলো আসলে লাজুক, যেটা যদি এক্সেসিভ ফর্ম, মানে সেটাই যেখানে হলো যে যে কোনো ধরনের সামাজিক ইন্টারাকশন, যেমন এই যে এখানে আমরা টিভি মিডিয়াতে কথা বলছি, আপনার সাথে কথা বলছি, বা নতুন কোনো মানুষের সাথে কথা বলছি, কোনো প্রোগ্রামে যাচ্ছে, সেই জায়গাটা সে এক ধরনের সাংঘাতিক অস্বস্তি বোধ করবে, ভয় পাবে, এবং হলো এক ধরনের অ্যাংজাইটি ফিল করবে। মানে নতুন পরিবেশকে নিতেই পারবে না। নতুন পরিবেশ না, যে কোনো সামাজিক পরিবেশ যেখানে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার হয়। যেমন এরা দেখা যায় যে মিটিং এ কথা বলতে ভয় পায়, কোনো প্রেজেন্টেশন দিতে ভয় পায়, যে কোনো ধরনের পারফরমেন্স করতে ভয় পায়। অর্থাৎ হলো যে সে নিজে হয়তো বা কেউ হয়তো বা গান গায় ভালো, একা একা খুবই সুন্দর গান গাইতে পারে, বা সে খুব পরিচিত পরিবেশে পরিবারের মধ্যে সে খুব ভালো গান গাইতে পারে, কিন্তু যখনই হলো সে দর্শকের সামনে গান গাওয়ার প্রশ্ন আসবে তখন সে অসম্ভব নার্ভাস ফিল করবে, এবং এই নার্ভাসনেসের জন্য হলো তার পারফরমেন্সটা আসলে ডিটোরেট করবে। এবং এই যে অ্যাংজাইটির সাথে সাথে হয় হলো যে তার এক ধরনের অ্যাভারনেস তৈরি হয়, অর্থাৎ যে কোনো ধরনের সামাজিক সিচুয়েশন থেকে তার অ্যাভারনেস শুরু হয়। অর্থাৎ হলো যে তার যেমন যদি একজন শিক্ষক থাকে, সে তো আসলে ক্লাসে সবার মধ্যে ক্লাস নিতে ভয় পাবে, কিন্তু সে জানে ভালো হয়তো বা টপিকটা সম্পর্কে, সে দেখা যাবে যে ক্লাসটা সে একটু কম নিতে যাবে, হ্যাঁ। অথবা কেউ যদি দেখা যায় মিটিংয়ে কথা বলা, সেই জায়গাটাতে সে নিজেকে সরে আসবে, এবং যেখানে অনেক মানুষের সমাগম, যেমন ধরেন এই যে বললাম নানা রকমের বিয়ে বা নানা রকমের সামাজিক অনুষ্ঠান, সেই জায়গাগুলোতে সে এক ধরনের যেহেতু অস্বস্তি বোধ করবে, এই জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেবে, সরিয়ে ফেলবে। অর্থাৎ স্বাভাবিক যে তার একটা কোয়ালিটি লাইফ লিড করার কথা, নর্মালি যে স্বাভাবিক যে সম্ভাবনা তার থাকার কথা, সেই জায়গাটা বিকশিত হতে পারবে না। খুবই স্বাভাবিক, যেমন একজন শিক্ষকের যদি সামাজিক ভীতি থাকে, তাহলে কিন্তু সে যদি ক্লাসটাই ঠিক মতো না নিতে পারে, তাহলে তো তার একটা অনেক বড় ধরনের একটা পিছিয়ে যাবে। আমরা যদি বন্ধুত্ব করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে একটা মানুষের সাথে যে একটা যোগাযোগ, সেই যোগাযোগের জায়গাটা কিন্তু আমরা সরে যাব। চাকরির সাক্ষাৎকার দিতে গেলে অনেকের এই ধরনের সিনড্রোম দেখা দেয় বলে। হ্যাঁ, একটা হতে পারে চাকরি বা এ ধরনের যে কোনো ধরনের মানে সিচুয়েশন তো সবার জন্যই হলো এক ধরনের অ্যাংজাইটি তৈরি করে, কিন্তু এই সামাজিক ভীতি যাদের হয়, পরীক্ষার হলে এদের হলো কিন্তু এই জায়গাগুলোতে অনেক বেশি তাদের পারফরমেন্সটা খারাপ হয়, এবং এমনই খারাপ হয় দেখা যায় যে তারা হয়তো কিছুই বলতে পারলো না, এবং দেখা যায় খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু সে চাকরি পাচ্ছে না ঠিক মতো, কারণ হলো যে ইন্টারভিউতে সে ফেস করতে পারছে না, হ্যাঁ। অথবা যেটা বললেন যে খুব ভালো পড়ার মানে প্রিপারেশন খুব ভালো, কিন্তু পরীক্ষায় সে একদমই পারফর্ম করতে পারছে না, কারণ ওই যে অ্যাংজাইটিটা সেটা আর তার নিতে পারছে না।
আরেকটা বিষয় হচ্ছে যে নতুন পরিবেশ বা অপরিচিত পরিবেশে তো প্রাথমিকভাবে অনেকেরই এক ধরনের অ্যাংজাইটি হয়, আমাদের সবারই কম বেশি হয়ে থাকে। কিন্তু যাদের এই সামাজিক ভীতিটা বা সোশ্যাল ফোবিয়াটা আসলে একটা রোগের মতো করে আছে, একটা রোগই, এটা এক ধরনের মানসিক রোগ, এবং এটা যথেষ্ট পরিমাণে আমাদের যে কোয়ালিটি লাইফটা সোশ্যাল ফোবিয়া বলি হয়, অর্থাৎ ফোবিক ডিসঅর্ডার মানে অহেতুক ভীতি, যতটুকুন ভয় পাওয়ার কথা। এখন এইখানে আমি মিডিয়ার সামনে কথা বলছি, স্বাভাবিকভাবে আমার এক ধরনের অস্বস্তি বা এক ধরনের অ্যাংজাইটি হতে পারে, কিন্তু এই অ্যাংজাইটি যদি এমন লেভেলে যায় যে আমি আর কথাই বলতে পারলাম না, হ্যাঁ, এবং হলো আমি নর্মাল পারফরমেন্সটাই আমি দিতে পারলাম না, তাহলে কিন্তু হলো যে সেটা তার এক ধরনের, এবং এটা যদি কনস্ট্যান্টলি হতে থাকে, যে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট পারফরমেন্সটা সবারই এক ধরনের ভীতি বা মানে এক ধরনের অ্যাংজাইটি হয়, কিন্তু এটা যদি হলো কনস্ট্যান্টলি হয় এবং এই জায়গাটা থেকে রিপিটেডলি হয় এবং এখান থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না, অর্থাৎ হলো যে এই জায়গাটা যে তার এবং অ্যাভয়েডেন্স তৈরি হচ্ছে, যে জিনিসটা মানে আরেকটা খুব সিগনিফিকেন্ট সিম্পটম, যে দেখা যায় যে নানা কিছু থেকে সে নিজেকে গুটিয়ে রাখে। কি কি সিনড্রোম হতে পারে, যেমন গলা কাঁপা, গলা শুকিয়ে আসা? হ্যাঁ, যেমন হলো যে অ্যাংজাইটি সবই সিম্পটম হয়, যে একদমই হয়তো বা প্রথমে তো একদম এক্সট্রিম শাই ফিল করে, প্রথমে তার যে সাইকোলজিক্যাল যে সিম্পটমটা হয়, মনে হচ্ছে যে আমাকে বোধহয় আসলে সবাই খুব ওই যে খুব ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করছে, এবং এই জন্য তার এক ধরনের খুব এক্সেসিভ ওয়ারিড হয় এবং হলো সাংঘাতিক নিজেকে সংকুচিত বোধ করে। সাথে সাথে হলো যে অ্যাংজাইটির যে সিম্পটমগুলো হয়, যে ফিজিক্যাল যে সিম্পটমগুলো, প্যালপিটেশন হতে পারে, হ্যাঁ, অনেক সময় হলো ব্লাশ হয়, কিন্তু যে তারপর হলো যে অনেকের ঘাম ছুটতে থাকে, হ্যাঁ, এবং হলো অনেকে ব্রেথলেসনেস শুরু হয়, হাত পা ঝিমঝিম করে, এবং যে জিনিসটা হয় যে আমাদের যে নর্মাল ফ্লো অফ থট, এই যে আমি ফ্লো অফ থটের কারণে একটার পর একটা কথা সাজায় বলে যেতে পারছি, এই ফ্লো অফ থটটা থাকে না, অর্থাৎ হলো দেখা যায় যে একটার সাথে একটা কানেক্টেড করে কথা, তার মানে হলো কথা মালাটা সাজাতে পারছে না, যার জন্য স্বাভাবিকভাবে যখন ইন্টারভিউ দেয় কোন একটা প্রশ্ন করে, যে প্রশ্নটার উত্তরটা খুব ভালো করে জানা আছে অথবা সে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে, দেখা যাচ্ছে আর গুছিয়ে বলতে পারলো না, তখন তার এটা ইন্টারভিউ বা এইসব জায়গাতে টাইম কম, সেই জায়গাটাতে তখন আর সে মানে পারফরমেন্সটা অনেক খারাপ হয়ে গেল। এবার আমি জানতে চাইবো, যেটা প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে কাদের মূলত হয়, এটা কি ছোটবেলা থেকে কোনো সামাজিক মানে ভীতি, যেটা মানে আমাদের বলি এইজ অফ অনসেট, তো প্রত্যেকটা রোগের আছে, যেমন ডায়াবেটিকের একটা সাধারণত একটা নির্দিষ্ট বয়সে হয়, এটা এই যে সামাজিক ভীতি, এটা মূলত অ্যাডোলেসেন্ট এইজে হয়ে থাকে, এবং কাদের হয় বলতে আমরা বলবো হলো যে কোনো মানুষের হতে পারে, তবে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, হ্যাঁ, এবং হলো যেহেতু এটা জেনেটিক একটা কম্পোনেন্ট আছে, এবং হলো যে এই যে রিয়ারিং, যেটা অর্থাৎ হলো যদি একটু হলো কারো সামাজিক ভীতির ত্রুটি নিয়েই হলো সে জন্মগ্রহণ করলো, কিন্তু তার যদি আবার প্যারেন্টিংটা অনেক বেশি ওভার প্রোটেক্টিভ থাকে, হ্যাঁ, যে একদম দেখা যাচ্ছে যে তাকে কোনো রেসপন্সিবিলিটি তৈরি করতে দিচ্ছে না, কারোর সাথে মিশতে দিচ্ছে না, হ্যাঁ, আসলে হয় কি, যাদের সামাজিক ভীতি থাকে অনেক সময় জেনেটিক কম্পোনেন্ট থাকে, তো ফ্যামিলি হিস্ট্রি থাকে, দেখা যায় মায়েরও থাকতেছে, বাবারও থাকছে, বাবা কিন্তু সে আউট অফ অ্যাংজাইটি থেকে, হ্যাঁ, কিন্তু এরকমও উদাহরণ তো আমাদের জানা আছে, যে বাবা মা ওভার প্রোটেক্টিভ ব্যাপারটা তো আছে, ছেলে মেয়েকে অতিরিক্ত একটা যত্নের মধ্যে রাখা, অতিরিক্ত একটা খোলসের ভেতরে রাখা, কিন্তু ব্যাপারটা কি এরকম যে বাবা মা যদি সামাজিক ভীতি থেকে থাকে, তাহলে সন্তানের মধ্যেও সেটি আসে, কিংবা উল্টোটাও যদি হয়? সেটা আসতে পারে, কিন্তু যেটা হয়, যখন আমি যদি সামাজিক ভীতিতে আমি আক্রান্ত থাকি, কি হবে, আমি তো সব জায়গায় আমার একটা হাই লেভেল অফ অ্যাংজাইটি কাজ করে, শুধুমাত্র যে সামাজিক পরিবেশে করছে না, তার এক ধরনের কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটিও তার কাজ করছে, যার জন্য দেখা যাচ্ছে সন্তানকেও তো আমি আগলে রাখবো, সন্তানের ব্যাপারে তো আমার অনেক এক্সেসিভ অ্যাংজাইটি কাজ করবে, কাজে তাকে কিন্তু আমি মাঠে অতটা খেলতে দিতে যাবো না, তার চেয়ে হলো যে আমারও তো মাঠে নিয়ে যেতে হবে তাকে, আমি তো নিজেই মাঠে যেতে ভয় পাই, আমি তো নিজেই মানুষকে ফেস করতে ভয় পাই, তো স্বাভাবিকভাবে হলো সেই জায়গাটা এটার সাথে এক ধরনের রিলেশন হয়, বাট স্টিল অনেকের ক্ষেত্রে বাবা মা যদি অনেক বেশি ওপেন থাকে, তাদের হয়তো বা সামাজিক ভীতি নাই, তারপরে হলো জিনিসটা যে হবে না তা না, তবে অনেকখানি হলো যে এখানে বলবো সেই জায়গাটা কমে আসবে, যে একজন সামাজিক ভীতির ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলো, কিন্তু দেখা গেল ছোটবেলায় সে অনেক বেশি খেলার সুযোগ পাচ্ছে, অনেক বেশি হলো সে মেশার সুযোগ পাচ্ছে, এক্সপোজারটা অনেক বেশি হচ্ছে, অনেক রকমের পারফরমেন্স আর্টের সাথে বাবা মা তাকে যুক্ত করছে, স্বাভাবিকভাবে এই এক্সপোজারের কারণে তার সামাজিক ভীতি যেটা ম্যানিফেস্টেশন হওয়ার কথা ছিল অ্যাডাল্ট লাইফে বা অ্যাডোলেসেন্ট লাইফে, সেটা অনেকখানি কম থাকবে। আমি একটু শিশুদের ক্ষেত্রে আসবো। অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে স্কুল ভীতি, অনেকে খুবই আনন্দ নিয়ে স্কুলে যাচ্ছে, অনেকে আবার এক ধরনের
ভীতির মধ্যে দিয়ে যায় এবং কান্নাকাটি না যেতে চাওয়া একটা বিশাল একটা মানে বাড়িতে একটা অসম্ভব রকমের ঝামেলা বা অশান্তির একটা পরিবেশ তৈরি হয়। আবার কোনো কোনো শিশু আছে যারা বাড়িতে খুবই খোলামেলা হাসি খুশি বা আমরা যেটা বলি পাকা কথা বলা, হ্যাঁ কথা বলছে, কিন্তু যখনই সে আর একটা ওই সামাজিক পরিবেশে, যেটা আমরা বলছিলাম সামাজিক পরিবেশে যাচ্ছে, তখনই সে এক ধরনের এক ভয় ধরনের পাচ্ছে। অ্যাংজাইটির মধ্যে হ্যাঁ, চলে একটা আসছে। হলো হতে পারে তার মানে এই যে সোশ্যাল ফোবিয়া যাদের বড়তে ম্যানিফেস্টেশন হয় একদম আর্লি স্টেজে, কিন্তু কিছু কিছু জিনিস তার থাকতে পারে। সাথে সাথে হলো অনেক সময় স্কুল রিফিউজাল বলে আবার আমাদের আলাদা একটা আমাদের ডায়াগনোসিস আছে, যাদের হলো যে একদম এক্সট্রিম অ্যাংজাইটি ফিল করে স্কুল সিচুয়েশন। হ্যাঁ, অর্থাৎ হলো যে এই যে সে এবং স্কুলটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে এটা আমাদের মানে এই পরিবারের মধ্যে যে আমাদের একটা নিরাপদ পরিবেশের মধ্যে বেড়ে উঠতে উঠতে একটা শিশু প্রথম হলো যে নতুন যে পরিবেশ সেটা কিন্তু স্কুল। তো দেখা যায় যে এই স্কুলে গেলে তার, এবং স্কুল ফোবিয়া অনেক কারণে হতে পারে, স্কুল ইটসেলফ অনেকে একটা আছেন কারণ যে হতে স্কুলে পারে, কিছুদিন যাচ্ছে ভালো, মাঝখানে আবার সমস্যা হতে পারে যে কখন আবার পরে ঠিক হয়ে আবার যাচ্ছে। ঠিক হয়ে যায়। অনেক সময় হলো যে স্কুল ইটসেলফ একটা প্রবলেম হতে পারে, কারণ এই সময় তো বাচ্চাদের অতটা কোপিং এটা ভালো থাকে না। কোনো যে টিচার অনেক হার্শ ব্যাপার হয়, হঠাৎ করে ডিসিপ্লিনটা অনেক বেশি কঠিন হয়ে গেল। হ্যাঁ, পড়াশোনার চাপটা বা এমন সবসময় তাকে ক্রিটিসিজম করছে। বুলিং একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে দেখা যায় যে বাচ্চারা কিন্তু নিজেদের মধ্যে সাংঘাতিক একটা বাচ্চাকে আরেকটা বাচ্চাকে বুলি করে, বিশেষ করে যদি কোনো বাচ্চা একটু হেলথ বা কালার, হ্যাঁ এই রিলেটেড কোনো ব্যাপারে একটু ডিফারেন্ট থাকে, তখন দেখা যায় যে অনেক বেশি বুলিং এর শিকার হয়। বা যে একটু ইন্ট্রোভার্ট, হ্যাঁ, তা সে কিন্তু অনেক বেশি বুলিং এর শিকার হয়। এবং এই বুলিংও কিন্তু একটা কারণ যে বাচ্চারা স্কুলে যেতে চায় না। এবং সাথে সাথে অনেক সময় হয় যদি যদি কোনো রকমের, যেটা বললাম যে খুব হার্শ পানিশমেন্ট দেওয়া হয়। এছাড়া আরো কিছু ক্ষেত্রে আছে যে ছোটবেলায় কিছু দেখবেন যে মায়েরা, আমি একটু থামাচ্ছি, একটু ফোন আছে, হ্যাঁ, ফোনটা একটু নিশ্চয়ই। নিয়ে নিই। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো আপু। জি বলুন, হ্যালো? প্রশ্নটি করুন, আমরা শুনছি। হ্যাঁ, আমার বাচ্চা বাসায় কোনো ধরেন হলো বাসায় পিসাব টিসাব সব ঠিকঠাক করে, কিন্তু কোনো বাসায় গেলে এবং বাসায় কোনো গেস্ট আসলে সে পিসাব করতে চায় না, পিসাব পায়খানা কিছু করতে চায় না। আমাকে একটা সলিউশন দেবেন? আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। উনি যেটি বললেন যে বাসায় তার বাচ্চা সব রকম বাথরুম মানে হ্যাঁ, করে, কিন্তু কেউ আসলে একটু কিন্তু হতে পারে এই যে যখনই হলো অন্যের প্রেজেন্সে অনেকে কিন্তু খেতে চায় না। যেমন হলো টিফিন পিরিয়ডে যে সবার সামনে টিফিন খাবে, এটা কিন্তু অনেকে করতে চায় না। মানে অনেক বাচ্চাদের যাদের সোশ্যাল ফোবিয়া অনেক সময় আর্লি ম্যানিফেস্টেশন থাকে, সেক্ষেত্রে হলো যে এই মানে যখন হলো যে এই ব্যাপারটাতে অনেক বেশি হলো জোর জবস্তিটা না করা ভালো। হ্যাঁ, যখনই হলো মানে বাইরের লোক আসছে, একটু হলো যদি হলো তার সাথে যদি এনকারেজ করা হয়, এবং যখনই হলো সে বাথরুম কখনো যদি করে ফেলে, তখন হলো তার সাথে সেটাকে খুব পজিটিভলি ব্যাপারটা দেখা যায়, ইউ আর ভেরি স্মার্ট, তুমি কোর্স করতে পারছো। কিন্তু এই যে সে করে না বা করো এটা নিয়ে করো করো, চাপাচাপি হ্যাঁ, না এটার মধ্যে যত বেশি চাপাচাপি করবে ও আরো বেশি কনস্ট্রিক্টেড ফিল করবে এবং নিজেকে রেজিস্ট করবে। তো সেই জায়গাটা তার না করা উচিত। আর তাছাড়া হলো আরেকটু জায়গা যে এর সাথে একটু বাইরের খেলাধুলাটা বেশি করা উচিত। মানে বিশেষ করে যেটা দৌড়ঝাঁপ করে খেলাধুলা হয়, ক্রিকেট বা মানে ফুটবল, যেখানে হলো টিম খেলাধুলা করে, কারণ এখানে আমাদের এই শারীরিক কসরত হয়, তো যার জন্য অ্যাংজাইটিটা অনেকখানি রিলিজড হয়ে যায়। তো এটা খুব আমাদের মানে অ্যাডাপটিভ মেকানিজম টু ভেন্টিলেট দ্য অ্যাংজাইটি। আর এছাড়া হলো যে এই প্রচুর মানুষের সাথে মেলামেশা, যত বেশি সে মানুষের সাথে মিশবে, দেখা যায় যে এরা একটু ইন্ট্রোভার্ট, মিশতে চায় না, বাবা মাও দেখা যায় যে অত বেশি করে না। আর আমাদের সোসাইটিতে কিন্তু একটু শাই বাচ্চা কারোর সাথে মিশে না, কারোর সাথে বন্ধুত্ব না, এটা কিন্তু খুব হাইলি অ্যাপ্রিশিয়েবল, বাট ইট ইজ ভেরি রং। পজিটিভলি দেখা হয়, এটা কিন্তু পজিটিভ না, এটা বরং নেগেটিভ। যে বাচ্চা যত বেশি এক্সট্রোভার্ট, তত কিন্তু তার যে সোশ্যাল স্কিলটা অনেক বেশি ভালো হবে, এবং হলো লাইফে সামাজিক জীবনে সে উন্নতি করবে। আমরা একটা বিরতির সময় পৌঁছে গেছি। বিরতি থেকে ফিরে এসে আমরা স্কুল ভীতি নিয়ে কথা বলবো। সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া, এই বিষয়টি নিয়ে কথা বলছি। থাকুন আমাদের সাথে, ফিরছি বিরতির পর। সমাধান সূত্রে স্বাগত আরেকবার। আমরা আলোচনা করছি সামাজিক ভীতি নিয়ে। আপনি বলছিলেন স্কুলের ভীতির কথা, যে স্কুল ইটসেলফ একটা ভীতি হতে পারে। এবং যেখানে আমি বলছিলাম যে অনেক মায়েরা আছে একদম ছোটবেলা থেকে দেখবেন হলো কি কারো কোলে দিবে না, হ্যাঁ, এবং হলো যে মানে দেখা যায় যে শুধুমাত্র সে মায়ের কোলটাই চিনছে, অথবা হলো পরিবারের খুব কাছের মানুষের কোল ছাড়া চিনছে, এবং খুব একটা সে হলো সবসময় আগলে আগলে রাখছে।
অর্থাৎ হলো যে এই যে মাদারের যে অ্যাংজাইটি, মায়ের যে অ্যাংজাইটি, সেটা কিন্তু বাচ্চার মধ্যে ট্রান্সমিটেড হয়, যার জন্য মায়ের এই যে সেন্স অফ সিকিউরিটি যেটা, অর্থাৎ হলো আমরা বলি হলো যে একটা স্টেবল সেন্স অফ সিকিউরিটি বা যেটা হেলদি সেন্স অফ সিকিউরিটি, সেটা তখনই হবে যখন হলো যে আমি মায়ের বাইরেও হলো আলাদা করে গিয়েও আমি মানে ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারবো এবং ওই জায়গাটা ফ্রিলি এক্সপ্লোর করতে পারবো। তো এদের হয় হলে এই যে মায়ের যে এক্সেসিভ অ্যাংজাইটি, সেটা কিন্তু বাচ্চার মধ্যে ট্রান্সমিট করে। এ ধরনের বাচ্চার ক্ষেত্রেও কিন্তু যখনই হলো, কারণ সে তো নতুন কোনো পরিবেশ আসলে অতটা দেখেনি, ও কিন্তু মায়ের কোল ছাড়া আর অথবা দাদা নানার কোল ছাড়া আর কাউকে অতটা চিনে না, যার জন্য যখনই হলো যে তার নতুন এই সিচুয়েশনে গেল, এই স্কুলটা কিন্তু একটা বাচ্চার জন্য একটা বিশাল জিনিস, একেবারে নিউ ওয়ার্ল্ড, হ্যাঁ, যে একদম বাসা থেকে অনেকক্ষণের জন্য সে বাইরে আছে, সবাই আলাদা, রুলস রেগুলেশনস আলাদা, ওইখানে তাদের কিন্তু অ্যাডজাস্ট করতে এ ধরনের বাচ্চাদেরও মানে অ্যাংজাইটি হয় এবং যার জন্য স্কুল রিফিউজাল এ ধরনের বাচ্চাদেরও অনেক ক্ষেত্রে দেখা যায়। আর এইসব ক্ষেত্রে কি এরকম বিষয়টা এরকম যে শুধু নিজেদের বাসায় রাখা না, যদি বাচ্চা বাবা মা ছাড়াও অন্য কোনো আত্মীয়ের সাথে আর অন্য কোনো আত্মীয়ের বাড়িতে গেল, থাকলো, বেশ কিছুক্ষণ সময় কাটালো, তাহলে কি এই ভীতিগুলো কাটাতে? স্কুল রিফিউজাল যেটা আমরা বলি সেটা আমরা মানে করা হয়। আমি প্রশ্নের উত্তরের আগে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি শফিকুল ইসলাম। জি। আমার বয়স 28-এর মতো। জি। তো দেখা গেছে আমি ইন্টারভিউতে গেছি, হঠাৎ আমাকে একটা প্রশ্ন করতেছে, দেখা গেছে আমি প্রশ্নটা পারতেছি। এমন সময় আমার আসলে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়, মানে মানে প্রচন্ড ভাবে একটা ভীতি চলে আসে। এর আসলে সমাধানটা করতে পারি আমি আসলে ঠিক বুঝতে পারিনি। আপনি একটু আরেকবার আপনার সমস্যাটি বলবেন, ঘাম কখন হয় আপনার? মানে দেখা গেছে প্রশ্নটা আমি বুঝতে পারতেছি না, প্রশ্নটা আমি পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, একটু হলো কিন্তু ওনারও ওই যে একটু অ্যাংজাইটি প্রবলেম আছে। তো যেটা হলো যে আমি বলবো প্রথমত হলো তার প্রচুর পরিমাণে মানুষের সাথে মেলামেশা করা দরকার। এ ধরনের লোকে যাদের দেখবেন যে ওনার হলো বন্ধু বান্ধব কম, যে কারণ হলো যত বেশি বন্ধু বান্ধবদের সাথে মিশবে, অনেক রকমের কিন্তু মানে এই ইন্টারাকশনগুলো সে রিপিটেডলি মানে এই চ্যালেঞ্জগুলো রিপিটেডলি সে ফেস করবে এবং যত ইন্টারাকশন হবে, আমরা বলি এক্সপোজার কিন্তু ওয়ান অফ দ্য মেইন থেরাপি এটার এই মানে ফোবিয়াটা কাটানোর জন্য। তো যত হলো সে মানুষের সাথে মিশবে তত কিন্তু হলো যে চ্যালেঞ্জের মোকাবেলা করবে এবং হলো যে আস্তে আস্তে কিন্তু সে এটাকে অ্যাডাপ্ট করতে শিখে যাবে, অর্থাৎ হলো অ্যাংজাইটিটা অ্যাডাপ্ট করতে শিখে যাবে। তারপর যদি আমি বলবো ইনিশিয়াল স্টেজে কিছুটা সে যে ব্রিদিং এক্সারসাইজ করতে পারে, এটা ব্রিদিং এক্সারসাইজ করলে অনেক ধরনের একটা রিল্যাক্সড হয় এবং হলো যদি আগে থেকে একটা প্রিপারেশন রাখে যে আমি এই লোকের সাথে কথা বলবো এবং আমার কিন্তু এই সিমটমগুলো হবে এবং এই সিমটমটা হবেই হলো যে আমি যেহেতু একটু নার্ভাস হয়ে যাই। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে এই যে আমি নার্ভাস হয়ে যাচ্ছি, কেন হয়ে যাচ্ছে, এই যে আনপ্রিপেয়ার্ডনেস, সেটাও কিন্তু অনেক সময় তাকে অ্যাডজাস্ট করতে সাহায্যটা কম করে। আর এমনি আরো কিছু একটু টেকনিক আছে, যদি উনি আসলে একটু মানে কোনো নিয়ার বাই কোনো মনোবিদ বা মানে সাইকিয়াট্রিস্ট থাকেন, তার সাথে যদি একটু দেখা করেন বা তাহলে সেটা হেল্প পেতে পারে খুব ভালোভাবে। আচ্ছা, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম তাহমিনা আক্তার। জি। আমি পলাশীতে থেকে, আমার ছেলের ক্লাস 5-এ পড়ে, আমার ছেলে স্কুলে যেতে চাচ্ছে না, পড়াশোনা তার ভালো লাগে না, ইংলিশ আর অঙ্ক একটু দুর্বল বিধায় সেই সাবজেক্ট গুলো পড়তেই চায় না, প্লাস সে বাইরে কারোর সাথে মিশতে চায় না। আমি রোজ তাকে নিয়ে যাই, কিংবা আমি যখন বের হই সাথে নিয়ে বের হই, বলি তুমি মাঠে যাও, আমি কলোনিতে থাকি, পলাশী কলোনিতে থাকি, বলি যে তুমি যাও, নিচে যাও, খেলাধুলা করো, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, তুমি নিচে যাও, খেলাধুলা করো, আমি সামনে যাব না, তোমার সাথে থাকবো, কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে দেখবো তোমাকে, তুমি ভয় পেও না, আমি আছি। কিন্তু সে যাবে না, কোনোভাবেই তাকে আমি নিচে পাঠাতে পারি না। আমি এখন মাঝে মধ্যে একটু কলোনির বাইরে একটু ছোট্ট একটা দোকান আছে, আমি বলি যাও কিনে নিয়ে আসো একা একা, আমি বারান্দা দাঁড়াচ্ছি, আমি দেখছি এভাবে, কিন্তু তাকে আমি কোনোভাবেই স্কুলে মানে স্কুলটাকে কোনোভাবেই তাকে আমি আনন্দ দিতে পারি। এই আমি এখন কি করবো আর কি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে খুব টিপিক্যাল কেসে বললো। প্রথমত আমি বলবো যে আপনার যে মানে ছেলেকে যেটা বলবেন যে আপনি যে একদম ওরকম খুব ইয়ে করে বলছেন যে এখন তুমি যাও বা আমি দাঁড়ায় দেখছি, এত জিনিসটা স্পষ্ট করে ব্যাপার করে না, ফর্মাল ক্যাজুয়ালি, এত ফর্মাল দরকার নেই। আপনি নর্মালি ক্যাজুয়ালি যে বাবা একটু কোকটা নিয়ে আসো তো, বা এখান থেকে নিয়ে আসো, যে আমি তোমাকে দেখবো, আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ,
তো সেটা না করা ভালো। এছাড়া আপনি যেটা প্রথম বলবো যে আরেকটু যদি গ্র্যাজুয়ালি করা যায়, যেমন হলো যে আপনি প্রথমত হলো যখন আপনারা মানে বাসায় ফিরছেন আপনার ছেলেকে নিয়ে, তখন হলো যখন একটা কোনো কিছু কিনবেন তখন টাকাটা ছেলের হাতে দিবেন, বা রিক্সা ভাড়াটা যখন দিবেন তখন ছেলের হাত দিয়ে হলো ভাড়াটা দেওয়াবেন। প্রথমেই আপনি জিনিসটা তার জন্য অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছে, তো সেটা আপনি করতে পারেন। অথবা হলো যে যখন মানে আপনি হয়তো বা টাকাটা তার হাতে দিয়ে বা কোনো কিছু দাম দর করা, যে রিক্সা ভাড়াটা তুমি করো, অর্থাৎ হলো যে স্টার্টিংটা করবেন হলো আরেকটু গ্র্যাজুয়ালি। আর বন্ধু বান্ধবদের যে জিনিসটা বলছেন যে আপনি তাদের সাথে মেশাতে চাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু যেহেতু সে একদম মাঠে গিয়ে এরকম করে খেলতে চাচ্ছে না, ইনিশিয়েশন নিতে চাচ্ছে না, তো সেটাতে আপনি যেটা করতে পারেন হলো যে আপনাদের বাসায় কিছু বন্ধু বান্ধব ইনভাইট করেন, এবং বন্ধু বান্ধব প্রথমে ইনভাইট না করলে আপনার বন্ধু বান্ধব ইনভাইট করেন। অর্থাৎ হলো বাসায় যত সে মানুষের সমাগম দেখবে, মানুষের সাথে যত দেখবে, তখন সে আসলে গ্র্যাজুয়ালি সে এক্সপোজড হতে হতে এই ইনহিবিশনটা বা অ্যাংজাইটিটা কিন্তু একটু একটু করে কেটে যাবে। তারপরে তার বন্ধু বান্ধব আনেন, এবং যখন বন্ধু বান্ধবদের আসবে তখন তারা যখন একটু করে হয়তো বা কথা বলবে, হ্যালো বলবে, হয়তো বা আপনি যেভাবে এক্সপেক্ট করছেন সেভাবে সে অত ইন্টারাক্ট করবে না, কিন্তু যতটুকুই বলবে সেটাকে আপনি খুব অ্যাপ্রিসিয়েট করবেন। কিন্তু এটা কখনোই করবেন না যে তোমার বন্ধুরা আসছো তুমি এখন কথা বলো তার সাথেই করো, অর্থাৎ তাকে হলো বিষয়টাকে অতখানি চাপাচাপি করবেন না বা খুব একটা স্ট্রাকচারের মধ্যে ফেলে দেবেন না। সে আসছে এবং যতটুকুনি সে ইন্টারাক্ট করছে কারোর সাথে, হয়তো বা কেউ তাকে প্রশ্ন করলেও হয়তো সে একটা উত্তর দিচ্ছে, ইভেন হলো কোনো কথা বললো না কিন্তু হয়তো কোনো খাবারটা সে আগিয়ে দিল, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। অর্থাৎ যতটুকুনি সে করছে ততটুকুন আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, এবং এই অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ তার যে ডিজায়ার যে বিহেভিয়ার, সেটাকে আপনারা যতটুকুন অ্যাপ্রিসিয়েট করতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন হলো জিনিসটার মধ্যে এক ধরনের কনফিডেন্স পাবে এবং গ্র্যাজুয়ালি সেই জিনিসটার সাথে এক্সপোজড হতে সাহায্য করবে। এবং তারপরেও যদি আপনি দেখেন যে না আপনি অ্যাডিকুয়েটলি বাচ্চাটার সাথে ডিল করতে পারছেন না, তাহলে আমি বলবো হলো আপনি একজন মানে মানসিক বিশেষজ্ঞ বা মানসিক রোগ বিশেষজ্ঞ বা মনোবিদের আপনি একজন হেল্প নিতে পারেন। আমরা আবারও একটা বিরতির সময় পৌঁছে গেছি। বিরতি থেকে ফিরে এসে কথা বলবো সামাজিক ভীতি, এই বিষয়টি নিয়ে কথা বলছি সমাধান সূত্রে অনুষ্ঠানে। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। সমাধান সূত্রে অনুষ্ঠানে আছেন আপনারা, কথা বলছি আজ সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতি, এই বিষয়টি নিয়ে। স্টুডিওতে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক মেঘলা সরকার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবার যদি আমরা একটু সমাধানের দিকে ধীরে ধীরে আসি, যে প্রথমত হলো যে যেহেতু এটা মানে একটা জেনেটিক বায়োলজিক্যাল কম্পোনেন্ট আছে, একদমই কিন্তু হলো যে একদম 100% এটা একদম রিমুভ করে ফেলা ব্যাপারটা সম্ভব না। যদি কেউ তবে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রিভেন্টিভ সাইডটা আমরা বলতে পারি যে এটা শুধুমাত্র সামাজিক ফোবিক বাচ্চাদের ক্ষেত্রে না, সব বাচ্চাদের ক্ষেত্রেই বলা হয়, তবে সামাজিক ফোবিক বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্যারেন্টিংটা যদি আমরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট করি প্যারেন্টিং এর মাধ্যমে বাচ্চাকে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই হলো যে বাচ্চাটা সামাজিক বাইরে নিয়ে যাওয়া এবং মেশার সুযোগ করে দেওয়া। হ্যাঁ, যেই মা যেমন খুবই একটু আগে ফোন করলে সে কিন্তু যথেষ্ট সচেতন যে বাচ্চা অতটা মিশতে চায় না, কিন্তু সে জোরাজুরিও করছে না। তো প্রথমত হলো যে এই ধরনের বাচ্চাদের যেটা থাকে এক ধরনের হীনমন্যতা বোধ থাকে, তো কখনই হলো ক্রিটিক্যাল কমেন্ট না, হ্যাঁ, কখনই হলো এমন ভাবে কথা বলা উচিত না যা বাচ্চাকে মনে কষ্ট দেয়, হ্যাঁ, যে আরো তাকে ডাউন করে দেয়। কখনো তার সাথে অন্যের কম্পেয়ার করা, অন্য বাচ্চাদের ইভেন ভাই বোনের কম্পেয়ার করা, এটা কিন্তু বাচ্চাদের খুব কমন কমপ্লেইন্ট এবং এটা একটা খুব ভ্যালিড কমপ্লেইন্ট, যে কারণ এটা তাকে আরো হলো মানে হীনমন্য ব্যাপারটা করে তোলে। হ্যাঁ, এবং হলো প্রত্যেকটা ব্যাপারে না না করা, হ্যাঁ, যে আমরা যেটা করি হলো যে এটা করো না সেটা করো না, অর্থাৎ হলো সব যখন না হয় এক ধরনের কিন্তু ইনহিবিশন ব্যাপারটা কাজ করে এবং স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের আসলে এক্সপ্লোর করার বিষয়টা থাকে সেটা কমে যায়। যেটা করা উচিত সরাসরি করে না করে যে অ্যাটেনশনটা ডাইভার্ট করে দেওয়া। আচ্ছা, আরেকজন দর্শক বোধহয় একই, যে দর্শক আপনার নাম বলে আপনি কি সমস্যার কথা সমাধান জানতে চান সেটি বলতে পারেন। আমার নাম জাসি, আমি গাজীপুর থেকে বলতেছি। জি, আমার মেয়ের বয়স 8 বছর, ও ক্লাস 2 এ পড়ে। ও মানে ওর বয়সী বাচ্চাদের সাথে একটা মিশতে পারে না, ওদের সাথে খেলতে গেলে দেখা যায় যে ও ভালোই থাকে, অন্য বাচ্চাদের সাথে ও ঝগড়া, কিছুক্ষণ পর ওর ঝগড়া হয়ে যায়, ও বাসায় এসে কান্না করে, মানুষের সাথে বেশি একটা মিশতে পারে না, আর ইদানিং সে কিছুটা মিথ্যে কথা বলা শিখছে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমত ওনাকে আমি বলবো হলো যে মানে আমরা কিন্তু বলি যখন মায়ের কাছে মিথ্যা কথা বলতে হয়, তার মানে হলো কোনো একটা জায়গায় সে আস্থা পাচ্ছে না মায়ের কাছে। অর্থাৎ হলো যে আমি যদি এই কথাটা বলে থাকি, মা যে রিয়াকশনটা করবে সেটা আমি নিতে প্রস্তুত না।
কাজেই হলো যে আপনার জায়গায় আরো টলারেন্স লেভেলটা আপনি বাড়ান, হ্যাঁ, যে বাচ্চার সাথে হয়তোবা সে কোনো একটা ভুল করে ফেললো বা আপনার যে কাজটা করছে সেটা আপনার জন্য অতখানি ডিজায়ার্ড না, রেজাল্টটা হয়তো অতটা ভালো করছে না, কিন্তু এই যখন আপনার কাছে এটা বলছে আপনি এটা হোল হার্টেডলি গ্রহণ করেন, হ্যাঁ, এবং হলো যে আপনার যদি মনে করেন যে এটা খুব এটা আসলে বকা দেওয়ার মতন একটা ব্যাপার হচ্ছে বা এটা আসলে আপনি কোনো কিছু না বলে মানে রেসপন্স করেন না কোনো কিছু, অর্থাৎ হলো আপনি রাগও হয়েন না কিন্তু এবার এটাকে খুব বেশি পজিটিভলি দেখছেন, সেভাবে ব্যাপারটা দেখেন এবং হলো যে তার সাথে যেটা মানে যে সমালোচনা করা যে অন্যদের সাথে মিশতে পারছে না বা তুমি তো বাচ্চাদের সাথে মিশতে পারো না, সবার সাথে ঝগড়া করো, তোমারই প্রবলেম, এই জায়গাটা হলো বারবার করে না বলা ভালো। তবে যখন হলো যে বাচ্চার একটা খুব হ্যাপি মোমেন্ট থাকে তখন হলো তার সাথে একটু হলো ডায়ালগটা করা যে আসলে তোমার কি প্রবলেম হচ্ছে। দেখা যাবে যে ওরই আসলে কোনো রকমের কোনো কারণে হয়তো বা এক ধরনের রেগে যাচ্ছে যখন ইনকনফিডেন্স থাকে, হ্যাঁ, যখন হলো মনে হয় যে আমাকে ট্রিটমেন্টটা ঠিক মতো করে করছে না, যার জন্য হলো তখন আরেকজনের প্রতি সে রেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে হলো যে তার সাথে যদি একটু কথা বলা হয় এবং একটু যদি তাকে হেল্প করা হয় যে অন্য বাচ্চাদের সাথে সে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, সেটা মানে তার জন্য হেল্পফুল হতে পারে আর কি। এবার যদি আপনি একটু প্রাপ্তবয়স্ক মানুষের মানে কি কি করতে পারে তারা হলো যে যখনই হলো কোনো কারণে যখন যে সোশ্যাল ফোবিয়া হবে আমরা যেটা বলে থাকি যে হঠাৎ করে যে যত বেশি এক্সপোজড হবে, এক্সপোজার যত বাড়বে তত কিন্তু হলো সে আসলে তার এই ভীতিটা কমে যাবে। একটা প্রশ্ন আমি আসলে করতে ভুলে গেছি যে বিষয়টি কি নারীদের মধ্যে পুরুষদের তুলনায় বেশি হয়? না 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 না, নারী পুরুষে এখানে আলাদা ওরকম করে কোনো বিষয় নেই। তবে হলো নারীদের মধ্যে এমনি সোশ্যাল ফোবিয়া ছাড়াও কিন্তু মানুষের সাথে মিশতে একটু হেজিটেন্স আছে, কারণ ছোটবেলা থেকে তারা মেলামেশাটা অনেক সামাজিক কারণে সেটা কম। তো যেটা বলছিলাম যে যখন বড় হবে তখন যেমন মিটিং এ যদি কথা বলতে তার অসুবিধা হয়, হ্যাঁ, তো মিটিংটা অ্যাভয়েড না করা, যে জিনিসটা করতে পারে প্রথমে সে কথা বললো না, যে জিনিসটা হয় যে মিটিংটাতে সে যায় না, হ্যাঁ, মিটিংটাতে সে অ্যাটেন্ড করুক, সে এখানে কোনো রকমের কোনো মানে প্রেজেন্টেশন না দিক বা এটা নিয়ে কোনো কথা না বলুক, এবং এরপর আস্তে আস্তে অল্প অল্প করে হলো দুই একটা জায়গায় হলো হ্যান্ড রেজ করে সে একটা দুটো প্রশ্ন করা, হ্যাঁ, প্রথমত প্রশ্ন করা হয়তো, হ্যাঁ, এরপরে হলো কিছুটা হলো এরপরে ডায়ালগে অংশগ্রহণ করা। এবং এই জিনিসটা কিছুটা যদি আমাদের কোনো বা কোনো কারো প্রেজেন্টেশন থাকে বা ইন্টারভিউ থাকে, যে জিনিসটা সে খুব ভয় পায়, সেক্ষেত্রে হলো যে যদি বাসার মধ্যে একটু হলো রোল প্লে করা যায়, অর্থাৎ হলো যে জাস্ট আয়নার সামনে হলো যে জিনিসটা যদি সে প্রেজেন্ট করা যে আমার 10 মিনিটের প্রেজেন্টেশন আছে, 10 মিনিট হলো আমি আয়নার সামনে এমনভাবেই করব যেন অ্যাজ ইফ হলো আমি অডিয়েন্সের সামনে করছি, এবং এখানে একটু ভিজুয়ালাইজ করা যে আমার সামনে অডিয়েন্স আছে, অথবা কোনো ইন্টারভিউটা হলো অথবা নিজের সাথে নিজে হলো ইন্টারভিউটা দেওয়া, অর্থাৎ তাকে কি কি প্রশ্ন করবে, কমন প্রশ্নই কিন্তু ইন্টারভিউতে করা হয় যে কেন চাকরিতে আসছো, মানে আগে চাকরিটা কেন ছেড়ে দিলে, এই যে প্রশ্নগুলা সে আসলে উত্তরটা দিবে কিভাবে। এবং এই যে চোখে চোখে মানে আয়নার দিকে আমরা বলি এই জন্য যে চোখে এদের আই কন্ট্যাক্টটা কম থাকে, এবং হলো যে যাদের মানে মানুষের সাথে অর্থাৎ হলো পরিবারের মানুষের সাথে হলো যে এই আই কন্ট্যাক্টটা হলো বেশি করে প্র্যাকটিস করা, যেহেতু তাদের মানে বিভিন্ন মানুষের সাথে মেলামেশা প্রবলেম থাকে, এবং বিশেষ করে দেখা যায় যে তার স্ট্যাটাসের অথবা তার চাইতে একটু হায়ার স্ট্যাটাসের মানুষের সাথে কিন্তু সে এই সামাজিক ভীতিটা আরো ভয় পায়। তো সেক্ষেত্রে হলো যদি একটু হলো যে একদম হলো গ্রাউন্ড লেভেলে গ্রাসরুট লেভেলের মানুষের সাথে বেশি ইন্টারাক্ট করে, যখন আমি রিক্সায় উঠলাম একটু রিক্সাওয়ালার সাথে কথা বললাম, যখন আমি বাসে উঠলাম বাসে যে আমার পাশে বসে আছে তার সাথে ইন্টারাক্ট করা, এবং এটা মাথায় রাখা যে আমি কিন্তু যখন বাস থেকে নেমে যাব আমরা কিন্তু আর কাউকে কেউ চিনছি না, অর্থাৎ সে আমাকে কি মনে করছে এটা কিন্তু আর পারসিস্ট করবে না। বা চায়ের দোকানে বসে যে একটু জাস্ট হলো মানে পাশের লোকটার সাথে এটা জাস্ট একটা থেরাপিউটিক পারপাসে করা, অথবা কোনো ক্যান্টিনে গেল, হ্যাঁ, বা কোনো রেস্টুরেন্টে গেল, জাস্ট হলো যে ওয়েটারটা আসছে যে কি খবর কেমন আছেন, হ্যাঁ, এই কি খবর কেমন আছেন, বা এই যে অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় মানে পিয়ন দারোয়ান এদের সাথে দেখা হয়, একটু তাদের সাথে হাই হ্যালো করা, এই হাই হ্যালো করা কিন্তু এক ধরনের তাকে ইনহিবিশনটা কাটাতে তাকে সাহায্য করবে, এবং যখন সে গুড রেসপন্স পাবে এবং যখন দেখবে সে আসলে সে করতে পারছে, কথা বলতে পারছে, সেটা কিন্তু তার জন্য মানে ইতিবাচক হয়ে দেখা যাবে। আর একদম শেষ পর্যায়ে আমরা বিষয় পৌঁছে গেছি যে এই বিহেভিয়ার থেরাপির মাধ্যমে যে মানে যদি কেউ খুব ভয়ঙ্কর রকমের চলেই যায় একদম সোশ্যাল ফোবিয়াটা একদম রোগের মারাত্মক আকার ধারণ করে, সেক্ষেত্রে তাকে চিকিৎসকের শরণাপন্ন করতে হবে। আমরা যে জিনিসটা বললাম এটাই হলো আসলে একটু স্ট্রাকচারড ওয়েতে আমরা করে থাকি আর কি। অনেক ধন্যবাদ। সোশ্যাল ফোবিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার মনে হয় যে অবশ্যই এই বিষয়টি নিয়ে কথা বলা বারবারই উচিত, অনেকেরই হয়তো কাজে লাগবে। মেঘলা সরকার, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সোশ্যাল ফোবিয়া এই বিষয়টি নিয়ে কথা বললাম আজ সমাধান সূত্রে। আগামীকাল আইনি সমাধানের সমস্যার সমাধান থাকবে সমাধান সূত্রে। আপনারা ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।